আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি এসেছিল রাজশাহী বোর্ড 2024-এ। রাজশাহী বোর্ড 2024-এ সাধারণত এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। আমরা সকলে জানি এখান থেকে আমাদের প্রত্যেক পরীক্ষায় দুইটি সৃজনশীল প্রশ্ন বাধ্যতামূলকভাবে আনসার করতে হয়। তো আমি রাজশাহী বোর্ড 2024-এর প্রথম সৃজনশীল প্রশ্নটি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, যেটি আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি বুঝিয়ে দেব। তো দেখেন, রাজশাহী বোর্ড 2024-এ আর্থিক বিবরণী থেকে দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি এখন আমি আপনাদের সামনে পড়ব। আর প্রশ্নটি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব। সকলে প্রশ্নটি একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদেরকে এখানে কি বলছে দেখেন। বলছে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে ট্রেডার্সের রেয়া মিল নিম্নরূপ। তারা বলছে রেয়া মিল 31 ডিসেম্বর 2023। এরপরে বলছে হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আসেন, রেয়া মিলটি পড়ার আগে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, রেয়া মিলের ভিতরে যদি কোনো একটি এন্ট্রির সাথে পার্সেন্ট বলা থাকে, দেখেন কোনো একটি এন্ট্রির সাথে 10%, 5% এভাবে বলা থাকবে, অথবা আমাদেরকে বলবে 10 মাস বা বলে দিবে 2 মাস। এভাবে তারা কি করবে, আমাদেরকে একটা এন্ট্রির সাথে বলে দিতে পারে। যখনই আমরা এই ধরনের এন্ট্রিগুলো দেখব, তখন আমরা ধরে নেব এগুলো আমাদের জন্য একটি সমন্বয়ের এন্ট্রি। সেজন্য আমরা অবশ্যই ওই এন্ট্রিগুলোর সাথে একটি দাগ দিয়ে দিব। তাহলে যখন প্রশ্ন করতে যাব, তখন আমরা ধরে নেব এগুলো আমাদের জন্য একটি সমন্বয়ের এন্ট্রি। আরেকটি বিষয় হচ্ছে, যদি আমরা দেখি যে সমন্বয় সমূহ আমাদের নিচে দেওয়া আছে, সেইগুলো আমরা যখন পড়ব, তখন সেগুলো আমাদের রেয়া মিলের যেটির সাথে রিলেটেড থাকবে, তার পাশে আমরা অবশ্যই একটি দাগ দিয়ে দিব। তাহলে আমরা এখানে বুঝে নিব যে আমাদের এই এন্টিটি সমন্বয়ে আছে। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তো দেখেন, প্রশ্নটি আমাদেরকে কি বলছে। প্রথমে দেওয়া আছে নগদ, এটা আমাদের জন্য একটি চলতি সম্পদ। এরপরে প্রাপ্য হিসাব, এটি একটি চলতি সম্পদ। প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যাবে। অফিস সাপ্লাইজ, এটি একটি চলতি সম্পদ। এরপরে বলছে সরঞ্জাম, স্থায়ী সম্পদ। এরপরে বলছে পুঞ্জীভূত অবচয় সরঞ্জামের, এটা একটি বিপরীত সম্পদ, যা সরঞ্জাম থেকে বিয়োগ করতে হবে। এরপরে বলছে 10% প্রদয় নোট। 10% প্রদয় নোট মানে হচ্ছে একটি দীর্ঘমেয়াদী দায়। এটির পাশে একটি দাগ দেবেন, কারণ 10% প্রদয় নোট আপনার জন্য অন্যান্য ব্যয় হয়ে যাবে। প্রদয় নোটের সুদটা আপনার জন্য অন্যান্য ব্যয় হয়ে যাবে। এরপরে প্রদয় হিসাব, এটা একটি চলতি দায়। বলছে আরিবা মূলধন, আরিবা মূলধন এখানে হচ্ছে মালিকানা শর্ত। এরপরে বলছে আরিবা উত্তোলন, তার মানে সে উত্তোলন করছে, এটি মালিকানা শর্ত থেকে বিয়োগ যাবে। এরপরে বলছে বিক্রয় আয়, এটি নিট বিক্রয়ের ভিতরে যাবে। তারপরে বলছে বিক্রয় ফেরত ও ভাতা, এটি নিট বিক্রয় থেকে বিয়োগ যাবে। তার মানে আপনারা বিক্রয় আয়ের সাথে একটি সমন্বয় দাগ দিতে পারেন। ক্রয়, এটি অবশ্যই আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যাবে, অর্থাৎ নিট ক্রয়ের ভিতরে যাবে। বেতন খরচ 10 মাস, একটি সমন্বয়ের দাগ হবে, আর এটি পরিচালন ব্যয়। মেরামত খরচ পরিচালন ব্যয়, ভাড়া খরচ পরিচালন ব্যয়। সমন্বয় আমাদেরকে কি বলছে, বলছে 1 নম্বর সমন্বয়, সমাপ্তি মজুদ মূল্যায়ন করা হয় 55,000 টাকা, বাজার মূল্য 62,000 টাকা, 55,000 টাকা বিবেচনা হবে। এরপরে 2 নম্বর বলছে সরঞ্জামের উপর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বাৎসরিক 10% হারে অবচয় ধরতে হবে। এরপরে 3 নম্বর বলছে ডিসেম্বর 31 তারিখে গণনায় দেখা যায় 1,800 টাকা সাপ্লাইজ মজুদ আছে। এটি সাপ্লাইজ মজুদের সাথে কি হবে, একটি দাগ হবে, কারণ সাপ্লাইজ মজুদ আমাদেরকে কি করতে হবে, সাপ্লাইজ মজুদ থেকে 1,800 টাকা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে আমরা সাপ্লাইজ খরচের পরিমাণটা পেয়ে যাব। এরপরে বলছে প্রদয় নোটের সম্পূর্ণ বছরের সুদ বকেয়া রয়েছে, তার মানে প্রদয় নোটের সাথে একটি দাগ হবে। এরপরে ক নাম্বার আমাদেরকে বলছে সরঞ্জামের অবচয় নির্ণয় করো। খ নাম্বার বলছে ডিসেম্বর 31, 2023 সালে সমাপ্ত বছরের বিশদায় বিবরণী প্রস্তুত করো। ঘ নাম্বার বলছে বছরের শেষে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। এ ছিল প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব, সমাধান করে দিব। ক নাম্বার আমাদেরকে বলছে সরঞ্জামের অবচয়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ সরঞ্জামের অবচয় বের করতে বলছে। তাহলে আমরা এখানে অবশ্যই ক নাম্বার লিখে নিব। দেখেন, এটি লেখার পরে আমরা এখানে যেহেতু সরঞ্জামের অবচয় নির্ণয় করব, তো আমরা এখানে লিখে নিব, এটি আমরা এখানে কি করব, লিখে নিব। তো সরঞ্জামের অবচয় যখন আমরা নির্ণয় করতে যাব, তখন আমাদেরকে কাজ করতে হবে। দেখেন, সরঞ্জামের অবচয়,
এটি আপনি আগে কি করবেন, লিখে নেবেন। লেখার পরে আপনাদেরকে এখানে যেহেতু সরঞ্জামের অবচয় বের করতে হবে, সরঞ্জামের টাকার পরিমাণ কত একটু দেখতে হবে। আমাদেরকে এখানে বলা আছে 1,85,000 টাকা। তো 1,85,000 টাকা আমরা এখন কি করব, এখানে লিখে ফেলবো। লেখার পরে দেখেন সমন্বয়ের অবচয় সম্পর্কে তারা সমন্বয় 2 কি বলছে, বলছে যে সরঞ্জামের উপর ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে বাৎসরিক 10% অবচয় ধরতে হবে। তাহলে ক্রমহ্রাসমানজের পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্রমহ্রাসমানজের পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে একটি স্থায়ী সম্পত্তির অবচয় এবং একটি স্থায়ী সম্পত্তির মূল্য প্রত্যেক বছর সমান থাকে না। অর্থাৎ আপনাকে বই মূল্যের উপর অবচয়টা ধার্য করতে হবে। তাহলে আমরা যখন সরঞ্জামের অবচয় ধার্য করতে যাব ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে, তার মানে আমাদেরকে এই সরঞ্জামটি পূর্ববর্তী বছরে যে অবচয় হয়েছে তা আপনাকে অবশ্যই বিয়োগ করে ফেলতে হবে। এখন এটি কিভাবে বুঝবো? দেখেন, তারা সমন্বয় বলছে পুঞ্জীভূত অবচয় সরঞ্জাম ব্র্যাকেটে বলে দিছে। এই যে পুঞ্জীভূত অবচয় আছে তার মানে এটি হচ্ছে স্থায়ী সম্পত্তিটা আপনি আজকের দিনে কিনেন নাই, এটি পূর্বে কিনছেন, তার অবচয় সবগুলোকে যোগ করে তারা যে পুঞ্জীভূত অবচয় পেয়েছে তারারে আমিলের ভিতরে এটি দিয়ে দিছে। তো তারা দিয়েছে 22,000 টাকা। এই যে পুঞ্জীভূত অবচয় 22,000 টাকা আছে, এটিকে আপনি অবশ্যই এখান থেকে বিয়োগ করে ফেলবেন। বিয়োগ করলে আপনি যে বই মূল্য পাবেন তার উপর আপনাকে অবচয় ধার্য করতে হবে। এটি হচ্ছে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে। তাহলে এখন আমরা এখানে 10% কি করব, ধরবো। কারণ তারা আমাদেরকে বলছে 10% হারে অবচয় ধার্য করতে হবে। তো আমাদের এখানে দেখেন বিয়োগ করলে কত আসবে, 63,000 টাকা। 1,63,000 টাকা। এটিকে আমরা এখানে বসাবো। বসানোর পর আমরা 10% করব। তাহলে আমাদের এখানে আসবে 16,300 টাকা। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আপনি যখন সরঞ্জামের অবচয় বের করতে যাবেন অবশ্যই ক্রমহ্রাসমানজের পদ্ধতি হলে আপনি আগে পুঞ্জীভূত অবচয়টাকে বিয়োগ করবেন। বিয়োগ করার পরে যেটি আসবে তার উপরে 10% করলে আপনি এখানে কি পেয়ে যাবেন, উত্তরটি পেয়ে যাবেন। তো আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। খ নাম্বারটি বুঝিয়ে দিব। খ নাম্বার আমাদেরকে বলছে ডিসেম্বর 31, 2023 সালে সমাপ্ত বছরের বিশদায় বিবরণী প্রস্তুত করো। তো দেখেন বিশদায় বিবরণী প্রস্তুত করার সময় আমরা অবশ্যই তার ঘরটি করে নিব। এখানে আপনারা উপরে অবশ্যই কোম্পানির নাম লিখে নেবেন, এরপরে বিশদায় বিবরণী, তারপরে সাল আপনারা অবশ্যই দেখে লিখে নেবেন। এখানে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে যে বিশদায় বিবরণী যখন আমরা বের করতে যাব তখন আমাদের কি কি জিনিসগুলো প্রয়োজন হয়। আমরা সকলেই জানি আমাদেরকে বের করতে হবে মোট মুনাফা, তারপরে আমাদেরকে বের করতে হবে পরিচালন মুনাফা, তারপরে আমরা বের করতে পারবো নিট মুনাফা। তো নিট মুনাফা বের করার জন্য অবশ্যই আমাদেরকে বিশদায় বিবরণী ফরম্যাটটা একটু ভালোভাবে জানতে হবে। তো দেখেন আজকের অঙ্কটি যেহেতু আমাদের ক্রয় বিক্রয় আছে তার মানে আমাদেরকে বিশদায় বিবরণীর পুরো ফরম্যাটটি এখানে কি হবে, প্রয়োজন হবে। তো কিভাবে করতে হবে সেই বিষয়টি আমরা এখানে বুঝে নিব। দেখেন বিশদায় বিবরণী যখন আমরা করব তখন অবশ্যই আমরা এখানে মোট মুনাফাটা বের করে নিব। তারপরে মোট মুনাফা বের করার জন্য আমাদেরকে কি কি বিষয়গুলো জানতে হয় সেগুলো জানতে হবে। প্রথমে আমাদের লাগবে এখানে নেট বিক্রয়। তো দেখেন আজকের অঙ্কের ভিতরে আমাদেরকে বলছে বিক্রয় আয়। এই যে বিক্রয় আয় বলছে এটি আমাদের এখানে বিক্রয়ের ভিতর নেট বিক্রয় সূত্রের ভিতরে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব বিক্রয় আয়। দেখেন বিক্রয় আয় লিখে নেবেন। এখানে বিক্রয় আয়ের পরিমাণ দেওয়া আছে কত, 6,87,500 টাকা। তো আমরা এখানে সেকেন্ড কলামে এটি লিখে ফেলবো 6,87,500 টাকা। এটি আপনি এখানে সেকেন্ড কলামে লিখবেন। এরপর আপনি দেখেন বিক্রয়ের সাথে যদি কোনো সমন্বয় থাকে তাহলে আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে, সমন্বয়ের কাজ করতে হবে। আমরা সকলে জানি নেট বিক্রয় সূত্রটা কি। নেট বিক্রয় সূত্র হচ্ছে পণ্য বিক্রয় যোগ ধারে বিক্রয় বিয়োগ করতে হবে বিয়োগ বিক্রয় ফেরত বিয়োগ বিক্রয় বাট্টা বিয়োগ বিক্রয় ভ্যাট বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয়। দেখেন আমরা এখানে এই কাজগুলো করতে হবে। তো আমাদের এখানে শুধুমাত্র এমএলের ভিতরে দেওয়া আছে বিক্রয় ফেরত ও ভাতা। এটি কিন্তু আমাদের বিক্রয় আয় থেকে কি যাবে, বিয়োগ যাবে। তো আমরা এখানে লিখে নিব বিক্রয় ফেরত ও ভাতা। এটা আমরা এখান থেকে কি করব, বিয়োগ করে ফেলবো। তো আমাদের এই টাকার পরিমাণ কত ছিল, ছিল আমাদের 8,000 টাকা। এটি হলো 8,000 টাকা। এটিকে আমরা এখান থেকে কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের এখানে আসে কত, দেখেন আমাদের আসবে 6,79,500 টাকা। এটি আমরা এখানে বসিয়ে দিব সেকেন্ড কলামে। তাহলে আমরা এখানে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের জন্য নিট বিক্রয়। এখন আমাদেরকে যেহেতু মোট মুনাফা বের করতে হবে তাহলে আমরা অবশ্যই এখানে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করে ফেলবো। তো আমরা এখানে হেডিং করব বাদ
বা বিয়োগ করবেন, আপনি এখানে কি লিখবেন? লিখবেন বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, এটির জন্য আপনি কি করবেন? হেডিং করে নেবেন। তো দেখেন বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আমাদের কি কি আসে? বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা বের করতে যাব তখন অবশ্যই আমাদেরকে প্রারম্ভিক মজুদ পণ্য লাগবে। দেখেন আজকের অঙ্কে কিন্তু আমাদের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সেটি হচ্ছে 42,000 টাকা। তো আমরা এখানে লিখে নিব প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ, এটি আপনি এখানে কি করবেন? লিখে নেবেন। 42,000 টাকা আমরা একদম সেকেন্ড কলামে লিখে ফেলবো। এরপরে প্রারম্ভিক মজুদ বের করার পরে আমাদেরকে বের করতে হবে নিট ক্রয়, অর্থাৎ নিট ক্রয়ের যে সূত্রটি আছে সেটি আমাদেরকে এখানে বসাতে হবে। কারণ আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের লাগে প্রারম্ভিক মজুদ, যোগ করে আমরা নিট ক্রয়, যোগ করে অন্যান্য প্রত্যক্ষ খরচ, তারপর আমরা সমাপনী মজুদটাকে বিয়োগ করে ফেলি। তো আমাদের এখানে লাগবে নিট ক্রয় সূত্রটি। তো আমরা এখানে লিখে নিব ক্রয়, কারণ আজকের অঙ্কে দেখেন ক্রয় দেওয়া আছে। তো আমাদের ক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত? 4,97,100 টাকা। এটিকে আমরা এখানে সেকেন্ড কলামে লিখে ফেলবো 4,97,100 টাকা। কারণ কেন? কারণ আমাদের নিট ক্রয় সূত্র বের করার জন্য কি কি লাগে? সেটা হচ্ছে পণ্য ক্রয় যোগ ধারে ক্রয় বিয়োগ আমাদের ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বাট্টা বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এরপর হচ্ছে বিয়োগ পণ্য উত্তোলন বিয়োগ ক্রয় ভ্যাট। এখানে আমাদের কোনো কিছুই নেই, সেজন্য আমরা টাকাটা সেকেন্ড কলামে বসিয়ে দেব। এরপরে দেখেন আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কোনো প্রত্যক্ষ খরচ নেই। প্রত্যক্ষ খরচ হচ্ছে মজুরি, কারখানা ভাড়া, শুল্ক, আমদানি শুল্ক বা জাহাজ ভাড়া, এগুলো এখানে কোনো কিছুই নেই। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখন এই দুইটিকে যোগ করব। দেখেন যোগ করলে আমাদের এখানে কত আসে? তাহলে আমাদের এখানে আসবে 5,39,100 টাকা। এই 5,39,100 টাকা আমরা এখানে বসাবো। এরপর আমরা এখান থেকে বিয়োগ করব বিয়োগ সমাপনী মজুদ পণ্য। আমরা এটি সকলে জানি যে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে সমাপনী মজুদ পণ্য কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আজকের অঙ্কে আমাদের সমন্বয় কি বলছে? দেখেন সমন্বয় একে বলছে সমাপ্তি মজুদ মূল্যায়ন করা হয় 55,000 টাকা, বাজার মূল্য 62,000 টাকা। মনে রাখেন রক্ষণশীলতার নীতি অনুযায়ী ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটিকে আমরা বিবেচনা করব। তাহলে এখানে সমাপনী মজুদ পণ্য হবে 55,000 টাকা। তো আমরা এখানে 55,000 টাকা বসাবো। এই 55,000 টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আমাদের এখানে দেখেন কত আসে। তাহলে আমাদের এখানে আসবে 4,84,100 টাকা। এই 4,84,100 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করলে আমরা কি পাবো? এখানে যে মোট মুনাফাটা পেয়ে যাব। তাহলে দেখেন আমাদের এখানে কত আসে? 6,79,500 বিয়োগ 4,84,100। তাহলে আমাদের এখানে আসবে 1,95,400 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য মোট মুনাফা। এটা আমাদের জন্য কি? মোট মুনাফা। এখন আমাদেরকে যেহেতু বিশদ বিবরণ করতে বলছে তাহলে আমাদের নিট মুনাফা পর্যন্ত কাজ করতে হবে। তাহলে এখন আমরা মোট মুনাফা থেকে বাদ করব পরিচালন ব্যয়। কি বিয়োগ করব? পরিচালন ব্যয়গুলো আমরা বিয়োগ করে নিব। তাহলে আমরা পরিচালন মুনাফাটা পেয়ে যাব। পরিচালন ব্যয়। তো দেখেন পরিচালন ব্যয় আমাদের এই প্রশ্নে কি কি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদের প্রশ্নে দেওয়া আছে বেতন খরচ। দেখেন বেতন খরচ এটি আমাদের জন্য একটি পরিচালন ব্যয়। তো আমরা এখানে লিখে নিব বেতন খরচ। বেতনের টাকার পরিমাণ দেওয়া আছে কত? দেওয়া আছে আমাদের এখানে 40,000 টাকা। তো আমরা 40,000 টাকা ফার্স্ট কলামে লিখব। কারণ কেন? কারণ হচ্ছে আমাদের এখানে বেতনের সাথে যে 10 মাস বলছে তার মানে এটি সমন্বয়ের এন্ট্রি। তো এখানে আমরা লিখে নিব বকেয়া বেতন যোগ বকেয়া বেতন। দেখেন বকেয়া বেতন কেন লিখছি? কারণ এখানে ব্র্যাকেটের ভিতরে 10 মাস বলতে বোঝানো হচ্ছে বেতন খরচ তারা 10 মাসে দিয়েছে, কিন্তু আমরা অঙ্কটি করি 1 বছরের জন্য। যদি তারা 10 মাসে দিয়ে দেয় তাহলে দেয়নি কত মাস? 2 মাস দেয় নাই। আর যত মাস দেয় নাই তত মাস তাদের বকেয়া আছে। সেজন্য কোনো কিছু যদি বকেয়া থাকে তাহলে আমরা অবশ্যই যোগ করে ফেলবো। বকেয়া বেতন একটি চলতি দায়। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন 40,000 টাকার উপরে যখন আমরা 2 মাসের বকেয়া সে 2 মাস বের করব। আর এখানে যেহেতু 40,000 টাকা আমাদের 10 মাসের দেওয়া আছে সেজন্য আমরা 10 দ্বারা কি করবো? এখানে ভাগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে বেতনের পরিমাণ আসবে কত? দেখেন আসবে আমাদের এখানে 8,000 টাকা।
এই যে আমাদের বকেয়া বেতন 8,000 টাকা আসছে, এটি আমরা এখানে যোগ করব। যোগ করলে আমাদের আসবে 48,000 টাকা। বেতনের পরিমাণ হচ্ছে আমাদের 48,000 টাকা। এরপর আমাদেরকে বলছে মেরামত খরচ। তো আমরা এখানে লিখে নিব মেরামত খরচ, এটি একটি পরিচালন ব্যয়। দেখেন মেরামত খরচের পরিমাণ বলছে কত, 34,000 টাকা। তো আমরা এখানে 34,000 টাকা লিখে ফেলবো। এরপর আমাদের আছে কি ভাড়া খরচ। তো আমরা এখানে ভাড়া খরচ লিখে ফেলবো। ভাড়া খরচ এটিও আমাদের জন্য একটি পরিচালন ব্যয়। দেখেন কত দেওয়া আছে, 42,000 টাকা। দেখেন আমাদের রেয়া মিলের ভিতরে আর কোনো পরিচালন ব্যয় নেই। এখন আমাদেরকে সমন্বয় খুঁজতে হবে। সমন্বয় আমাদের দুইয়ে কি বলছে, বলছে সরঞ্জামের উপর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বাৎসরিক 10% হারে অপচয় ধরতে হবে। দেখেন এই যে আপনি সরঞ্জামের উপর অপচয় ধরবেন, এই বছরের অপচয়টা শুধুমাত্র আপনার জন্য হয়ে যাবে পরিচালন ব্যয়। তাহলে আমরা এখানে লিখে নিব সরঞ্জামের অপচয়। সরঞ্জামের অপচয়, কোনো স্থায়ী সম্পত্তির অপচয়, এটি আপনার জন্য পরিচালন ব্যয় হয়ে যাবে। ক নাম্বারে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এই বছরের অপচয়ের পরিমাণ কত বের হয়েছে। আমাদের বের হয়েছিল 16,300 টাকা। এই 16,300 টাকাই হবে আপনার জন্য পরিচালন ব্যয়। এখানে আপনারা কখনোই ভুলে যে পুঞ্জীভূত অপচয়ের টাকা আছে সেটি আপনারা এখানে যোগ করে ফেলবেন না। অবশ্যই মনে রাখবেন 16,300 টাকা হবে আপনার জন্য এই বছরের পরিচালন ব্যয়। তাহলে দেখেন আমাদের আর কোনো ব্যয় আছে কিনা। এরপরে সমন্বয় তিনি বলছে ডিসেম্বরের 31 তারিখে গণনায় দেখা যায় 1,800 টাকা সাপ্লাইজ মজুদ আছে। আমাদের রেয়া মিলের ভিতরে সাপ্লাইজ দেওয়া আছে 6,200 টাকা। এখন আমরা যতটুকু সাপ্লাইজ মজুদ আছে তা অবশ্যই এখান থেকে বিয়োগ করলে আমরা ব্যবহৃত সাপ্লাইজটা পেয়ে যাব। যতটুকু আমরা সাপ্লাইজ ব্যবহৃত পাবো বা ব্যবহৃত সাপ্লাইজ খরচ পাবো তাই আমাদের জন্য পরিচালন ব্যয় হয়ে যাবে। তো আপনারা এখানে লিখে নেবেন অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজের পরিমাণ ছিল আমাদের রেয়া মিলের ভিতরে 6,200 টাকা। সেখান থেকে আমরা বিয়োগ করব অব্যবহৃত সাপ্লাইজ। কথাটা আপনারা এখানে লিখে নেবেন। অব্যবহৃত বলতে বোঝানো হচ্ছে যতটুকু আপনার মজুদ আছে, মানে আপনি ব্যবহার করেন নাই, 1,800 আপনি ব্যবহার করেন নাই। তাহলে যদি আমরা এখান থেকে এটি বিয়োগ করি আমাদের কত আসে দেখেন। আমরা এখান থেকে বিয়োগ করব 6,200 থেকে 1,800 বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের এখানে আসবে 4,400 টাকা। এই 4,400 টাকা হচ্ছে আমাদের টোটাল সাপ্লাইজ খরচের পরিমাণ। তাহলে দেখেন আমাদের আর কোনো ব্যয় নেই। এখানে আমাদের 4 নম্বর সমন্বয় বলছে প্রদয় নোটের সম্পূর্ণ বছরের সুদ বকেয়া রয়েছে, এটি হচ্ছে অন্যান্য আয়, অন্যান্য ব্যয়। তাহলে আমরা এখানে সবগুলো কি করব, যোগ করব। যোগ করলে আমাদের এখানে পরিচালন ব্যয়টা চলে আসবে। দেখেন 48,000 টাকা, 1,44,700 টাকা। তো আমরা এটিকে এখানে বসিয়ে দেব 1,44,700 টাকা। এটি আমরা এখানে বসাবো। তাহলে দেখেন 1,44,700 টাকায় এটি আমাদের বের হওয়ার পরে আমরা এখন যেটি করব সেটা হচ্ছে আমরা এই সবগুলো থেকে, অর্থাৎ উপরে মোট মুনাফা থেকে এটি বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 1,95,400 বিয়োগ 1,44,700 আসবে আমাদের এখানে 50,700 টাকা। এই যে 50,700 টাকা আসছে এটি আমার জন্য একটি পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে আমরা এখন যোগ করব অন্যান্য আয়, বিয়োগ করব অন্যান্য ব্যয়। আমাদের এখানে শুধুমাত্র অন্যান্য ব্যয় আছে, সেটা হচ্ছে প্রদয় নোটের সুদ। তো আমরা এখানে হেডিং করব অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়। তো অন্যান্য ব্যয়ের জন্য আমরা হেডিং করব কিভাবে, এটি করার পরে আমরা এখানে লিখব প্রদয় নোটের সুদ, প্রদয় নোটের সুদ। এটি আমরা এখানে লিখে নিব। দেখেন প্রদয় নোটের সুদ আমরা কিভাবে বের করব। প্রদয় নোটের টাকা দেওয়া আছে আমাদের এখানে 40,000 টাকা, আর প্রদয় নোটের পাশে তারা আমাদেরকে বলছে 10%। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসবে 4,000 টাকা। আর তারা সমন্বয়ে ছাড়ে বলছে যে প্রদয় নোটের সম্পূর্ণ 1 বছরের সুদ বকেয়া রয়েছে। তাহলে এই 4,000 টাকা বকেয়া আছে যা আমার জন্য একটি অন্যান্য ব্যয় হয়ে যাবে বা অপরিচালন ব্যয় হয়ে যাবে। এটিকে আমরা একদম থার্ড কলামে লিখে ফেলবো। তাহলে দেখেন আমাদের অন্যান্য আর কোনো ব্যয় নেই। সেজন্য আমরা এখন কি করব, অবশ্যই মনে রাখবেন অন্যান্য ব্যয় আমাদের পরিচালন মুনাফা থেকে বিয়োগ যাবে। বিয়োগ করার পর আমাদের এখানে টোটাল কত আসে দেখেন, আমাদের এখানে আসবে 46,700 টাকা। এই যে 46,700 টাকা আসছে এটি হচ্ছে আমাদের জন্য নিট মুনাফা। এটি আমাদের জন্য কি নিট মুনাফা। দেখেন খ নাম্বারটি আমাদেরকে সাধারণত এইভাবে করতে হবে। তো আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি বুঝিয়ে দিই।
এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। গ নাম্বার আমাদেরকে বলছে বছর শেষে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। এখানে আমাদেরকে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে বলছে, তার মানে আর্থিক অবস্থার বিবরণী শুধুমাত্র সম্পদের পাশ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখে নিব আর্থিক অবস্থার বিবরণী, পাশে দিয়ে আপনারা অবশ্যই ব্র্যাকেটে লিখে নেবেন আংশিক, আর উপরে কোম্পানির নাম এবং সাল কথাটা লিখে নেবেন। গড় করবেন বিবরণ টাকা 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 এভাবে। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে যাই করতে বলুক না কেন, আপনারা অবশ্যই বিশদায় বিবরণ এবং আর্থিক অবস্থার বিবরণ করার সময় কি করবেন, 3টি টাকার ঘর করে নেবেন। এখন আমাদেরকে যেহেতু এখানে সম্পদের পাশ করতে বলছে, তাহলে আমরা সকলে জানি অবশ্যই সম্পদের পাশে কোন জিনিসগুলো আসে। তো আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ। হেডিংটি করে নেবেন আপনারা অবশ্যই, সম্পদ সমূহ। দেখেন সম্পদের জন্য হেডিং করার পরে আমরা প্রথমত যে জিনিসটি আনবো সেটা হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদটা আমরা এখানে নিয়ে আসবো। তো চলতি সম্পদের ভিতরে দেখেন আমাদের প্রথমে আছে নগদ। তো নগদ কত টাকা দেওয়া আছে রেয়ামিলের ভিতরে, আমাদেরকে বলছে 28,700 টাকা। তো আমরা এখানে লিখে নিব নগদ। নগদ দেওয়া আছে আমাদের 28,700 টাকা, এটিকে আমরা সেকেন্ড কলামে লিখে নিব 28,700 টাকা। এরপরে দেখেন আমাদের দেওয়া আছে প্রাপ্য হিসাব, তাহলে আমরা এখানে লিখে নিব প্রাপ্য হিসাব। চলতি সম্পদের ভিতরে প্রাপ্য হিসাব অবশ্যই চলে আসবে। প্রাপ্য হিসাব যে কথা দেনাদার একই কথা, এগুলো আমাদের জন্য একটি চলতি সম্পদ। দেওয়া আছে 30,000 টাকা, এটি আমরা 30,000 টাকা এখানে সেকেন্ড কলামে লিখে ফেলবো, কোনো সমন্বয় নেই। এরপরে দেওয়া আছে আমাদের অফিস সাপ্লাইজ মজুদ। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অফিস সাপ্লাইজ। তো আমরা এখানে লিখে নিব অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ কিভাবে বের করব, দেখেন আপনার রেয়া মিলের ভিতরে কিন্তু অফিস সাপ্লাইজ দেওয়া আছে 6,000 কত টাকা, 6,200 টাকা। দেখেন 6,200 টাকা অফিস সাপ্লাইজ দেওয়া আছে, এটিকে আমি আর এখানে দেখাচ্ছি না কারণ আমরা খ নম্বরে দেখিয়ে দিয়েছি। এখন তারা আমাদেরকে বলছে যে 1,800 টাকার সাপ্লাইজ। দেখেন সমন্বয় 2 কি বলছে, সমন্বয় 2 বলছে যে 3 বলছে ডিসেম্বর 31 তারিখে গণনায় দেখা যায় 1,800 টাকা সাপ্লাইজ মজুদ আছে। তাহলে দেখেন এখানে টোটাল সাপ্লাইজ হচ্ছে 6,200 টাকা, আপনার 1,800 টাকার সাপ্লাইজ এখনো মজুদ আছে। মজুদ বলতে বোঝানো হচ্ছে অব্যবহৃত আছে, কি আছে, অব্যবহৃত আছে। তাহলে যতটুকু অংশ আপনার অব্যবহৃত থাকবে ততটুকু অংশ আপনার জন্য হয়ে যাবে চলতি সম্পদ, আর যতটুকু খরচ হবে তা হয়ে যাবে আপনার জন্য পরিচালন ব্যয়। সেজন্য আমরা এখানে লিখে নিব সাপ্লাইজ বা অব্যবহৃত সাপ্লাইজ। আপনি এই কথাটা এখানে লিখে নেবেন, অব্যবহৃত সাপ্লাইজ, এটি আপনি এখানে লিখে নেবেন যে 1,800 টাকা, কারণ যতটুকু মজুদ থাকবে ততটুকু আপনার জন্য অব্যবহৃত রয়ে গেছে। এরপরে আমাদের দেখেন কি আছে, আমাদের আছে সমাপনী মজুদ পণ্য। সমন্বয় একে কি বলছে, দেখেন সমন্বয় একে বলছে সমাপ্তি মজুদ মূল্যায়ন করা হয় 55,000 টাকা, বাজার মূল্য 62,000 টাকা। অবশ্যই কমটি আপনার জন্য হয়ে যাবে চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব সমাপনী মজুদ। সমাপনী মজুদ অবশ্যই আমাদের জন্য একটি চলতি সম্পদ, 55,000 টাকা আমরা এখানে লিখে নিব। দেখেন আমাদের আর কোনো চলতি সম্পদ নেই। এখন আমরা সকল চলতি সম্পদকে কি করব, যোগ করব। 1,15,500 টাকা, এই 1,15,500 টাকা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। এরপর আমাদের সম্পদের পাশে আসে দীর্ঘমেয়াদী সম্পদ, কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদ এই অঙ্কে নেই, সেটি হচ্ছে বিনিয়োগ নেই। এরপর আমাদের এখানে আরেকটি জিনিস আসবে, সেটি হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের জন্য অবশ্যই আমরা একটি হেডিং করে নেব। এখানে একটি স্থায়ী সম্পদ আছে, সেটা হচ্ছে সরঞ্জাম। তো আমরা এখানে লিখে নিব সরঞ্জাম। দেখেন সরঞ্জামের পরিমাণ ছিল কত, আমাদের সরঞ্জামের পরিমাণ ছিল 1,85,000 টাকা। তো আমরা এটিকে সেকেন্ড কলামে লিখব 1,85,000 টাকা। এটি লেখার পরে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যখন আর্থিক অবস্থার বিবরণী করব তখন স্থায়ী সম্পত্তি যাই হোক না কেন তার থেকে তার পুঞ্জীভূত অবচয়টা আমাদেরকে বিয়োগ করতে হবে। তো আমরা এখান থেকে বিয়োগ করব বিয়োগ পুঞ্জীভূত অবচয়, বিয়োগ পুঞ্জীভূত অবচয়, এটি আমরা অবশ্যই এখান থেকে কি করব, বিয়োগ করব। তো প্রশ্ন হচ্ছে পুঞ্জীভূত অবচয় কত। দেখেন রেয়া মিলের ভিতরে তারা বলছে পুঞ্জীভূত অবচয় পাশে দিয়ে সরঞ্জাম বলে 22,000 টাকা বলছে, তাহলে এই পুঞ্জীভূত অবচয় আমরা 22,000 টাকা বসিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে
দেখেন, একটি সরঞ্জাম আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন। ব্যবহার করার ফলে তার যে অবস্থা হইছে তারা একসাথে ওইটাকে বলছে পুঞ্জীভূত অবচয়। কিন্তু আপনি এই যে বর্তমান বছর অঙ্কটি করতেছেন, সেখানে কিন্তু আপনি ১ বছর পর্যন্ত সরঞ্জামটি ব্যবহার করছেন। ২০২৩ সালে যে ১ বছর ব্যবহার করছেন, ৳১৬,৩০০ আমরা অবচয় পেয়েছি। তা অবশ্যই আপনার পূর্ববর্তী বছরে পুঞ্জীভূত অবচয়ের সাথে আপনাকে যোগ করতে হবে। তো ৳১৬,৩০০ আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের একসাথে কত আসে? দেখেন, আমাদের এখানে আসবে ৳৩৮,৩০০। এই ৳৩৮,৩০০ আমরা একসাথে সরঞ্জামের মূল্য থেকে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আমাদের বর্তমান সরঞ্জামের মূল্য চলে আসবে। তো আমাদের এখানে কত আসে দেখেন। তাহলে আমাদের এখানে আসবে ৳১,৪৬,৭০০। তো আমরা এখানে লিখে নিব ৳১,৪৬,৭০০। তাহলে দেখেন আমাদের স্থায়ী সম্পদের পরিমাণটা আমরা পেয়ে গেছি। আর কোনো সম্পদ আমাদের নেই। আরেকটা আছে অলিক সম্পদ, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। কিন্তু এই অঙ্কে নেই। তাহলে আমরা সম্পদের পাশে যোগ করে ফেলবো। যোগ করলে আমাদের এখানে টোটাল কত আসে দেখেন। তাহলে আমাদের এখানে আসবে ৳২,৬২,২০০। তো আমরা এটিকে এখানে লিখে ফেলবো ৳২,৬২,২০০। এটি হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। মোট সম্পদ। তো আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।